Alexander-Arnold whips it across and it's in. রিয়াল মাদ্রিদের নতুন সিজন মানেই নতুন মুখ, আর এবার সবচেয়ে আলোচিত নাম ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। লিভারপুল থেকে আসার পর মাত্র কয়েকটা ম্যাচ খেলেই বোঝা যাচ্ছে জাভি অ্যালোনসোর হাতে তার ভূমিকা হতে চলেছে ভীষণ জটিল, কিন্তু একই সঙ্গে রোমাঞ্চকরও। ক্লাব ওয়ার্ল্ড কাপে হয়তো তেমন কোনো ঝলক দেখা যায়নি, একটা অ্যাসিস্ট, কয়েকটা চিরচেনা ক্রস আর মাঝপথে ইনজুরির কারণে ছিটকে যাওয়া, কিন্তু কাগজে কলমে যেটা শান্ত মনে হয় টেকটিক্যাল দিক থেকে সেটাই ছিল নতুন এক সূচনা। আলোনসোর অধীনে ট্রেন্ট কখনো ফুলব্যাক কখনো উইংব্যাক, আসলে ঠিক কোন ভূমিকায় খেলবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি। লিভারপুলের শেষ দিকে তাকে মাঝমাঠে ঢুকে বিল্ড আপে সাহায্য করতে দেখা যেত, কিন্তু আর্নে স্লটের অধীনে তিনি আবার ফিরে গিয়েছিলেন ঐতিহ্যবাহী ফুলব্যাকের ভূমিকায়। ওভারল্যাপ করা, সাইড ধরে বল আগানো, সেখানেই সীমাবদ্ধ ছিল দায়িত্ব। রিস্কি লং পাসের সুযোগ ছিল কম, কারণ স্লট চাইতেন নিয়ন্ত্রিত ফুটবল, ফলে তার সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে গিয়েছিল, তবে বেড়েছিল স্থিতিশীলতা। রিয়াল মাদ্রিদ এসে চিত্রটা আবার বদলে যাচ্ছে। আলোনসো তাকে কখনো ফুলব্যাকে আবার কখনো বা উইংব্যাকে ব্যবহার করছেন। সমস্যা হলো মাদ্রিদের আক্রমণের বেশিরভাগই গড়ে ওঠে বাম দিক দিয়ে, ভিনিসিয়াস এবং এমবাপ্পেকে ঘিরে, আর এর ফলে রাইট সাইড অনেক সময় একা হয়ে যায়। ফলে আর্নল্ড প্রায়ই বলের জন্য অপেক্ষা করতে থাকেন, আর সুযোগ পেলেও হয়তোবা ব্যাকপাস কিংবা বেপরোয়া ক্রস ছাড়া কিছু করার থাকে না। ক্লাব বিশ্বকাপে জুভেন্টাসের বিপক্ষে দেখা গেছে আর্নল্ড আলাদাভাবে তেমন সাপোর্ট পায়নি, বল এলেও তিনি বেশি করে মিডফিল্ডে ফেরত দিয়েছেন। সালজবুর্গ ম্যাচে অবশ্য দল আধিপত্য করে তিনি অনেক বেশি জড়িত ছিলেন, কিন্তু ওয়ান অন ওয়ান সিচুয়েশনে এখনও তার কনফিডেন্স কিছুটা কম, তাই ট্রেন্টকে নির্ভর করতে হচ্ছে ক্রসে, যেখানে সফলতার হার খুব বেশি নয়। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে অবশ্য দেখা গেছে এক ভিন্ন চিত্র। 4 ডিফেন্ডারের ফরমেশনে খেলার সময় তিনি মাঝে মধ্যে ভেতরে ঢুকে লম্বা পাস দিয়ে আক্রমণ সাজিয়েছেন। একটা মুহূর্ত আসে যেখানে 60 ইয়ার্ডসের নিখুঁত পাসে ভিনিসিয়াসকে খুঁজে বের করেছিলেন। এটাই সেই ট্রেন্ড যাকে লিভারপুল ভক্তরা চিনে আসছে। এছাড়া আক্রমণের সময় আন্ডারলেপ করে ফেরান গার্সিয়ার গোলে অবদান রেখেছিলেন, যদিও অফিসিয়ালি তাকে সেটা অ্যাসিস্ট দেওয়া হয়নি। আলোনসোর ফিলোসফি খুব পরিষ্কার, ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে তিনি বেশি চান ওভারঅল টিম ওয়ার্ক, আর তাই ট্রেন্ট যদি ফুলব্যাক হিসেবেও খেলেন তার মূল লক্ষ্য হবে প্রেসিং, যেখানে ফরমেশন শেপ ধরে রেখে নির্দিষ্ট সময়ে আক্রমণে অবদান রাখা জরুরি। আর এখানে তার পাশে ফেদেরিকো ভালভার্দের মতো বহুমুখী খেলোয়াড় থাকায় ডিফেন্সে বাড়তি সহায়তা মিলবে। অস্ট্রিয়ান ক্লাব টিরোলের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা গেছে ডান পাশে ব্রাহিম দিয়াস ও আর্দা গুলার যখন ছিলেন তখন ট্রেন্টের জন্য জায়গা তৈরি হচ্ছিল অনেক বেশি, তখনই তার লং পাস আর থ্রু বলের দক্ষতা ফুটে ওঠে। এই ম্যাচে ট্রেন্টকে যেন অনেকটা ফ্রি হ্যান্ডেই খেলতে দেওয়া হয়েছিল, ফলে বারবার আক্রমণে যুক্ত হয়ে বিপজ্জনক মুহূর্ত তৈরি করেছেন তিনি। এটাই প্রমাণ করে যদি তাকে সঠিক সাপোর্ট দেওয়া যায় তাহলে তিনি মাদ্রিদের জন্য মারাত্মক অস্ত্র হয়ে উঠতে পারেন। সুতরাং রিয়াল মাদ্রিদে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের যাত্রা এখনো পুরোপুরি শুরুই হয়নি। উইংব্যাক হোক কিংবা ফুলব্যাক, যখনই মাঠে নামেন তখন বোঝা যায় তার ভেতরে লুকিয়ে আছে বিশ্বসেরা পাসারের সম্ভাবনা। রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য এখন প্রশ্ন একটাই, জাভি আলোনসোকে তাকে বাদিকের তারকাদের মধ্যে আলো ছড়াতে সুযোগ দেবেন, নাকি ট্রেন্ট হবেন সেই নীরব যোদ্ধা যিনি দলের ভারসাম্য ধরে রাখবেন? উত্তর মিলবে, মৌসুম যত এগুতে থাকবে তত বেশি উত্তর মিলতে থাকবে। আপনার কি মনে হয়, আর্নল্ডকে রিয়াল মাদ্রিদে ছড়াবে সেই আলোটা যার অপেক্ষায় আছে ভক্তরা? মন্তব্যে জানাতে পারেন আপনার মতামত, কারণ এই গল্প লেখা এখনো শেষ হয়নি। পরবর্তী অধ্যায় শুরু হবে মাঠে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ফুটবল প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর বাংলা ফ্লো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও অনেক ফুটবল অ্যানালাইসিসের জন্য। একই সঙ্গে যুক্ত হতে পারেন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।